ফার্স্ট কোশ্চেন দেখো, একটা দুটো কোশ্চেন করি, তারপর আমরা থিওরেম গুলোতে আসবো। লেট লেট ইচ বি এ সাবগ্রুপ অফ জি। এইচটাকে জি এর সাবগ্রুপ বলেছে। তুমি জি কম্পোজিশনও নিতে পারো, জি কম্পোজিশনের সাবগ্রুপ বলছে। অলসো লেট ফর জি বিলংস টু স্মল জি বিলংস টু ক্যাপিটাল জি। একটা নতুন সেট তৈরি করছি, এটা খুব একটা ইম্পর্টেন্ট সেট, পরে আমরা এটা অনেক ইউজ করব। জি ইনভার্স। জি ইনভার্স এলিমেন্ট গুলো কি? স্মল জি, স্মল এইচ, একে কম্পোজিশন দিয়ে লিখবো। স্মল জি কম্পোজ, স্মল এইচ কম্পোজ জি ইনভার্স such that এইচ বিলংস টু, স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। এখানে যেহেতু তোমার জি কম্পোজিশনে গ্রুপ, জি তে কম্পোজিশন আছে, এইচ বা তার যে কোনো সাবগ্রুপ তৈরি করি না কেন, আমাদের কম্পোজিশনটা কিন্তু সেম থাকবে। কোশ্চেন হচ্ছে প্রুভ দ্যাট জি ইনভার্স, এই যে নতুন সেটটা তৈরি করলাম, ইজ এ সাবগ্রুপ অফ জি, ইজ এ সাবগ্রুপ অফ জি। তাহলে ফার্স্ট বলো আমাদের কি দেখাতে হবে? ফার্স্ট আমাদের কি দেখাতে হবে? যে সেটটাকে সাবগ্রুপ প্রমাণ করতে বলেছে, কোন সেটটাকে সাবগ্রুপ প্রমাণ করতে বলেছে? এইটাকে সাবগ্রুপ প্রমাণ করতে বলেছে। এইটাকে কি হতে হবে? নন এমটি হতে হবে, তার মধ্যে একটা এলিমেন্ট আমাকে দেখাতে হবে, তাই তো? হ্যাঁ, কি করে দেখাবো? একটা এলিমেন্ট বলো যেটা এর মধ্যে আছে, বলতে পারবে একটা এলিমেন্ট যেটার এই জি ইনভার্সের মধ্যে আছে? আচ্ছা, এইচ তো একটা সাবগ্রুপ, তাই তো? এইচ যদি সাবগ্রুপ হয়, এইচ এর মধ্যে তো আইডেন্টিটি থাকবে, না থাকবে না? আমরা বলেছিলাম একটা গ্রুপের আইডেন্টিটি যা হবে আর তার সাবগ্রুপের আইডেন্টিটি সেম হবে। সিন্স এইচ ইজ সাবগ্রুপ অফ decomposition, then E belongs to H. এখানে লিখবে where E being the identity element, identity element of G. কিছু বুঝলে কি বললাম? সাবগ্রুপের মধ্যে গ্রুপের যা আইডেন্টিটি থাকে, সাবগ্রুপেও সেম আইডেন্টিটি থাকে। তাহলে ইটা এইচ এর মধ্যে থাকবে, কারণ ইটা হচ্ছে, এইটাকে আমি ধরে নিচ্ছি আইডেন্টিটি এলিমেন্ট অফ জি। যদি জি এর আইডেন্টিটি হয়, সেটা হচ্ছে এইচ এরও আইডেন্টিটি হবে। তাহলে আমি কি বলতে পারি এখানে? তাহলে কি বলতে পারি দেখো, আমি যদি এরকমটা বলি জি ই জি ইনভার্স, এইটা নিশ্চয়ই জি এই জি ইনভার্স এর মধ্যে থাকবে। কেন? কেন বলো তো এটা থাকবে? জি এই জি ইনভার্সের ফরম্যাটটা দেখো, জি থাকবে, তারপর একটা এইচ এর এলিমেন্ট থাকবে, তারপরে জি ইনভার্স থাকবে। কম্পোজিশনটা আমি দিয়ে দিচ্ছি এখানে, কম্পোজিশন অ্যাকচুয়ালি দেখবে পরে হয়তো কম্পোজিশন নাও দিতে পারে, কম্পোজিশন এমনি জি বলে দিলে এমনি জি দিয়েই লিখে দেবো। আমি কম্পোজিশন দিয়েই ধরো করছি। এটা জি এই জি ইনভার্সের মধ্যে থাকবে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে দেখো, জি এই জি ইনভার্সের এলিমেন্ট গুলো এরকম ফরম্যাটে থাকে, প্রথমে জি, তারপরে একটা এইচ এর এলিমেন্ট, তারপরে জি ইনভার্স, তাই তো হচ্ছে। এইচ আমি ইটাকে এইচ এর এলিমেন্ট হিসেবে ট্রিট করছি, তাহলে জি কম্পোজ জি ইনভার্স থাকছে। এখান থেকে আমি কি বলতে পারি? শুনতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেয়ারফর কি বলবে?
জি এইচ জি ইনভার্সটা বলো কি বলা যাবে? নন এমটি সাবসেট অফ নন এমটি সাবসেট অফ জি, কারণ একটা এলিমেন্ট আমি পেয়ে গেছি, জি জি ইনভার্সটা ভেতরে আছে। শারদ বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার। তো কথা বলছো না, চুপ হয়ে আছো কেন? তাহলে এবার আমাকে কি দেখাতে হবে বলো? এইবার আমাকে কি দেখাতে হবে? সাবগ্রুপ আমি এক ওয়ান স্টেপ টেস্টেই দেখাবো। কি দেখাতে হবে বলো এরপরে? নন এমটি তো দেখিয়ে দিলাম, সাবগ্রুপ প্রমাণ করতে গেলে আর কি দেখাতে হয়? ইনভার্স। শুধু ইনভার্স নাকি? একসঙ্গে দেখাবো। দুটো কন্ডিশন ছিল, এইচটাকে সাবগ্রুপ অফ জি বলবো, তো দুটো কন্ডিশন ছিল। ফার্স্ট কন্ডিশন ছিল এ বি যদি এইচ এর মধ্যে থাকে ইমপ্লাই করে এ কম্পোজ বি বিলংস টু এইচ, আর বি ছিল এ যদি এইচ এর মধ্যে থাকে ইমপ্লাই করে এ ইনভার্স বিলংস টু এইচ। এটা দেখাতে পারি। অথবা এ বি যদি এইচ এর মধ্যে থাকে, এটা যদি ইমপ্লাই করে এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ, দুটোর মধ্যে যে কোনো একটা দেখালে হবে। হয় তুমি দেখাবে এ বি বিলংস টু এইচ ধরে নিয়ে এইটা ভেতরে আছে আর এইটা ভেতরে আছে, অথবা এই দুটো ভেতরে আছে ধরে নিয়ে এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ, যে কোনো একটা দেখালেই হবে। আমি সেকেন্ডটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করছি। দেখো তাহলে আমরা দুটো এলিমেন্ট ধরে নেব। লেট এ বিলংস টু জি এইচ জি ইনভার্স and B belongs to GH capital H, G GH G ইনভার্স। তাহলে এটা কিরকম দেখতে হবে বলতে পারবে? GH ইনভার্স এলিমেন্ট কিরকম দেখতে হয়? জি কম্পোজিশন এইচ কম্পোজিশন জি ইনভার্স, তার মানে জি কম্পোজিশন এইচ মানে সাম এইচ ওয়ান ধরে নিলাম জি ইনভার্স, আর বিটাকে দেখ একই রকম ভাবে জি এইচ টু, সরি জি কম্পোজ এইচ টু কম্পোজ জি ইনভার্স, জি কম্পোজ এইচ টু কম্পোজ জি ইনভার্স। এইচ গুলোকে এইচ থেকে আসবে ফর সাম এইচ ওয়ান আর এইচ টু বিলংস টু এইচ। কিছু বুঝলে না কিছু বুঝলে না বলো? হ্যাঁ। জাস্ট এলিমেন্ট গুলো ধরলাম, কারণ এলিমেন্ট গুলো হচ্ছে এরকম ফরম্যাটে হয়, জি কম্পোজ এইচ কম্পোজ জি ইনভার্স। একটা এলিমেন্ট ধরছি মানে সব জায়গায় এইচই হবে তার কথা নেই, এখানে ফর অল এইচ বিলংস টু এইচ তুমি বলতেও পারো। বেসিক্যালি এটা বলা নেই, বাট এটা জেনারেলি ফর অল এইচ বিলংস টু, সমস্ত এইচ এর জন্য এভাবেই হবে। তাহলে আমি একটা এইচ ধরলাম, এটার ক্ষেত্রে একটা আলাদা এইচ, এটার ক্ষেত্রে আলাদা এইচ। এবার এ আমি কোনটা দেখাতে চাইছি? এ কম্পোজ বি ইনভার্স। তাহলে বার করে দেখি এ কম্পোজ বি ইনভার্স। তাহলে এ কম্পোজ বি ইনভার্স, দেখো প্রথমে এ মানে হচ্ছে জি এইচ ওয়ান কম্পোজ জি ইনভার্স, সঙ্গে আমি বার করছি কম্পোজ জি এইচ টু জি ইনভার্স তার হোল ইনভার্স। এবার বলো সেকেন্ডটার আমি যদি ইনভার্স ব্রেক করি কি হবে বলো তো? জি এইচ টু জি ইনভার্সের ইনভার্সটা ব্রেক করলে আমরা কি লিখতে পারবো বলো একবার? জি ইনভার্স এইচ টু ইনভার্স ডি। হুম, এটা ব্রেক করে দিচ্ছি তাহলে। জি কম্পোজ এইচ ওয়ান কম্পোজ জি ইনভার্স, পরের ইনভার্সটা ব্রেক করলে আমাদের হয়ে যাবে, না তুমি উল্টো বললে, ঘুরিয়ে আসতে হবে তো। জি ইনভার্স এর হোল ইনভার্স এইচ টু ইনভার্স ব্যাক সাইড থেকে আসে কম্পোজ জি ইনভার্স। তার কারণটা কি? আমি যদি এ বি সি তার ইনভার্স করি সেটাই, সেটা হয়ে যাবে সি ইনভার্স বি ইনভার্স এ ইনভার্স, ব্যাক সাইড থেকে ঘুরে যাবে। কারণ এ বির হোল ইনভার্স কি ছিল? বি ইনভার্স এ ইনভার্স, এ ইনভার্স বি ইনভার্স ছিল না। না বুঝতে পারলে না? এটা আমি হোল স্কয়ার কেন করলাম? হোল স্কয়ার না, এটা হচ্ছে ইনভার্স এর হ্যাঁ। ইনভার্স, ইনভার্স এর ইনভার্স। কিছু বুঝলে?
হ্যাঁ দেখো তাহলে আমরা কি করছি এবার দেখো, তাহলে এবার আমি একসঙ্গে করে নিতে পারি, একবার লিখে দিই তারপর একসঙ্গে করে নিচ্ছি। জি ইনভার্স কম্পোজ, এইটা কত হচ্ছে, জি ইনভার্সের হোল ইনভার্স মানে কত, জি এইচ টু ইনভার্স কম্পোজ জি ইনভার্স। ঠিক আছে, অসুবিধা নেই। এবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি লাগাচ্ছি, জি কম্পোজ এইচ ওয়ানকে একসঙ্গে রাখছি, তারপরটা কি করছি, এই দুটোকে একসঙ্গে রাখছি, জি ইনভার্স কম্পোজ জি কম্পোজ এইচ টু ইনভার্স কম্পোজ জি ইনভার্সকে একসঙ্গে রাখছি। দেখা যেতেই পারে, বলো হ্যাঁ রাখা যেতে পারে তো, কারণটা কি, সিন্স ইজ অ্যাসোসিয়েটিভ। এগুলো সবই জি এর এলিমেন্ট, ইজ অ্যাসোসিয়েটিভ অন জি, যেহেতু জি এর এলিমেন্ট সেই কারণে এভাবে লিখলাম। দেখ, তারপরে এবার দেখো জি ইনভার্স কম্পোজ জি করলে কত হবে, জি ইনভার্স কম্পোজ জি করলে আইডেন্টিটি হয়ে যাবে। হ্যাঁ এটা সবসময় আমরা জানি জি ইনভার্স কম্পোজ জি বা জি কম্পোজ জি ইনভার্স, এই ভ্যালুটা অলওয়েজ আইডেন্টিটি হয়। তাহলে জি কম্পোজ এইচ ওয়ান কম্পোজ এইচ টু ইনভার্স কম্পোজ জি ইনভার্স, দেখো আমাদের হয়ে গেছে। কেন হয়ে গেছে, আমাদের কি ফরম্যাটে আসা উচিত ছিল, এটাকে দেখো এভাবে লিখতে পারি, জি কম্পোজ সাম এইচ থ্রি কম্পোজ জি ইনভার্স। কেন, এখানে এইচ থ্রিটাকে লিখে দিলাম এইচ ওয়ান কম্পোজ এইচ টু ইনভার্স, এটা কার মধ্যে থাকবে, এইচ এর মধ্যে থাকবে। এটার কারণ কি, কারণ হচ্ছে এইচটা হচ্ছে সাবগ্রুপ অফ জি, যেহেতু এইচটা সাবগ্রুপ অফ জি তাহলে এইচ ওয়ান এইচ টু কার এলিমেন্ট, এইচ এর এলিমেন্ট, তাহলে এইচ ওয়ান কম্পোজ এইচ টু ইনভার্স এইচ এর মধ্যেই থাকবে। বোঝা গেল, হ্যাঁ তাহলে এবার তোমাদের বেরিয়েই গেছে, এইচ টু ধরে নিয়েছে, আর এখানে তুমি লিখে দেবে সিন্স ইটস অ্যাসোসিয়েটিভ। তাহলে এটা আমি বলে দিতে পারি এই জিনিসটা কার মধ্যে ঢুকে যাচ্ছে, জিএইচ জি ইনভার্সের মধ্যে। এটা বিলংস টু করে দাও, জি এইচ জি ইনভার্স এই ফরম্যাটে হয়ে গেছে, এটা চেঞ্জ এটা থাকছে। তার মানে আমরা কি ধরেছিলাম, এ বি ধরেছিলাম, জি এইচ ইনভার্স থেকে প্রমাণ করে দিলাম সেটা এ কম্পোজ বি ইনভার্সটা থাকছে ভেতরে, তার মানে সাব গ্রুপ হয়ে যাবে, দেয়ারফর A belongs to GH G inverse and B belongs to GH G inverse, imply করে দিল কি A compose B inverse belongs to GH G inverse, তাই তো, তাহলে হেন্স সাবগ্রুপ হয়ে গেল। এগুলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সাবগ্রুপ, এগুলো ছোট ছোট কোশ্চেনে দিতে পারে, সাবগ্রুপ অফ জি, 2 মার্কসের কোশ্চেন ছোট ছোট। বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ আচ্ছা, এখানে আরো দুটো তিনটা সাবগ্রুপ প্রমাণ করবো, তারপরে আমরা থিওরেম গুলোতে আসবো। দেখো নেক্সট কি প্রমাণ করছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, তাহলে কোশ্চেন হিসেবে মনে রাখো, লেট, এটাও সাবগ্রুপ প্রমাণ করতে হবে, লেট জি বি এন অ্যাবেলিয়ান গ্রুপ। এটা বলা আছে জি একটা অ্যাবেলিয়ান গ্রুপ, প্রুভ দ্যাট
that the subset S equals to P belongs to G such that P equals to P inverse of a subgroup of G. এটা হচ্ছে কোশ্চেন। জি যদি একটা তোমার অ্যাবেলিয়ান গ্রুপ মানে কি? অ্যাবেলিয়ান গ্রুপ মানে কি? তাহলে বলে কমিউটেটিভ হ্যাঁ কমিউটেটিভ। হ্যাঁ তাহলে বলেছে কি এখানে, যদি জি একটা কমিউটেটিভ গ্রুপ হয় তাহলে প্রমাণ করতে হবে, এই যে একটা সেট বলেছে পি বিলংস টু জি, সেই সমস্ত এলিমেন্টগুলো যারা নিজেদের ইনভার্স, তাহলে সেটাকে একটা সাব গ্রুপ প্রমাণ করতে হবে। এটাও একটা কোশ্চেন। তাহলে প্রথম এই একইভাবে আমাদের কি দেখাতে হবে, ফার্স্ট আমাদের দেখাতে হবে নন এমটি, তারপরে দেখাতে হবে যে তোমার ভেতরে আছে, তাহলেই হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? সাব গ্রুপ প্রমাণ করতে হবে আমাদেরকে। হ্যাঁ দেখো কিভাবে প্রমাণ করি। তাহলে প্রথমে নন এমটি কি করে দেখাবো? অলওয়েজ আমরা নন এমটি কি দিয়ে দেখাই? আইডেন্টিটি দিয়ে দেখাই। আইডেন্টিটি দিয়েই এখানে দেখাবো। let e be the identity element of G। তাহলে আইডেন্টিটির যদি ইনভার্স করি সেটা কি আইডেন্টিটির সঙ্গে সমানই হয়? কারণ আইডেন্টিটি আমরা কি জানি, সেলফ ইনভার্স, তাই তো? হ্যাঁ since e inverse equals to e, then তাহলে ইটা কার মধ্যে আছে বলতে পারি? এস এর মধ্যে আছে বলতে পারি, কারণ এস এর মধ্যে সেই এলিমেন্ট গুলো থাকে যারা নিজেদের ইনভার্স। আইডেন্টিটি তো নিজের ইনভার্স, তাহলে ভেতরেই থাকবে। বোঝা গেল কি বোঝা গেল না? তাহলে এটা কি ইমপ্লাই করে? এস হচ্ছে নন এমটি সাবসেট অফ জি। নন এমটি প্রমাণ হয়ে গেল। এবার হচ্ছে কি আমাদের সেই কন্ডিশন গুলো প্রমাণ করতে হবে। হয় এক্স কম্পোজ ওয়াই, সরি এক্স নয়, আমি এ বি দিয়ে যদি লিখি, যে দুটো কন্ডিশন বললাম সেটার মধ্যে যে কোনো একটা প্রমাণ করতে হবে। আমি এখানে ধরো চেষ্টা করছি, ওয়ান স্টেপে হবে মনে হয় না, এটা ওয়ান স্টেপে করতে একটু অসুবিধা হতে পারে, আমরা টু স্টেপে এখানে করে নিচ্ছি। টু স্টেপ মানে এ বি বিলংস টু এইচ ইমপ্লাই করবে এ কম্পোজ বি বিলংস টু এইচ, আর এ বিলংস টু এইচ হলে ইমপ্লাই করবে এ ইনভার্স বিলংস টু এইচ। এইচটা যদি সাব গ্রুপ অফ জি হয় তাহলে এই দুটো আমাকে দেখাতে হবে। এই দুটো হলে সাব গ্রুপ অফ জি হবে। যদি এই দুটো জি হয় তাহলে হচ্ছে এইচটা হয়ে যাবে সাব গ্রুপ অফ জি। এইচটা হয়ে যাবে সাব গ্রুপ অফ জি। তাহলে এখানে আমাদের এইচ বেসিক্যালি এসটা বলেছে, তাহলে দুটো এলিমেন্ট ধরে নিই। লেট এ বিলংস টু এস অ্যান্ড বি বিলংস টু এস। তাহলে আমরা কি লিখতে পারি? দেন এ যদি এস এর মধ্যে থাকে, এটা তাহলে কি রকম হবে? এ ইনভার্সটা কি হয়ে যাবে? এ হয়ে যাবে, অ্যান্ড বি ইনভার্সটা কি হয়ে যাবে? বি হয়ে যাবে। কেন এটা লিখলাম বলো তো? সুপ্র এটা আইডেন্টিটির ক্ষেত্রে তো। কোথায় আইডেন্টিটি এখানে? ই তো হ্যাঁ আইডেন্টিটি, এ কি আইডেন্টিটি নাকি? না, এও এসে আছে বিও এসে আছে তো। হুম, এসে থাকার সঙ্গে ইনভার্স ইকুয়ালস টু এ আর কি সম্পর্ক? না, সাবসেট এখানে তো এস, মানে এখানে তো বলেই দিয়েছেন এস মানে পি বিলংস যদি জি হয় তাহলে পি ইকুয়াল টু পি ইনভার্স। হ্যাঁ, ডেফিনেশন অফ এস থেকে, মানে এস এর যা যেভাবে ডিফাইন করা আছে সেই অনুযায়ী হবে। ঠিক আছে, ডিফাইন কি করা আছে, একটা যদি এলিমেন্ট হচ্ছে এস এর মধ্যে থাকে নিজে ইনভার্স হবে, সেই জন্যই লিখেছি এ ইনভার্স ইকুয়ালস টু এ আর বি ইনভার্স ইকুয়ালস টু বি। একটা কারণ লিখেছি, এটা লিখেছি কেন, কারণ এ যদি এস এর মধ্যে থাকে এ ইনভার্স ইকুয়ালস টু এ হবে, বি যদি এস এর মধ্যে থাকে বি ইনভার্স ইকুয়ালস টু বি হবে। এইবার আমাকে বাকি জিনিসগুলো দেখাতে হবে।
কি বললাম বুঝতে পারলে? তাহলে আমাকে এখন কি হ্যাঁ দেখাতে হবে? এ বি বিলংস টু এইচ একবার দেখাতে হবে, মানে এ বি বিলংস টু এস দেখাতে হবে। এ বি বিলংস টু এস আমি কি করে দেখাতে পারি? এ বি বিলংস টু এস কি করে দেখাতে পারি? যদি এ বির ইনভার্স এ বির সঙ্গে সমান হয় তাহলে বলতে পারবো যে এ বি বিলংস টু এস। ট্রাই করে দেখি, ঠিক আছে? তাহলে আমি যদি এ বি তার হোল ইনভার্স করি, এ বির হোল ইনভার্স মানে আমরা সাধারণত কি জানি? বি ইনভার্স এ ইনভার্স, তাই তো? ব্যাকে ঘুরে যায়। বি ইনভার্সের ভ্যালু কত এখন? বি ইনভার্স ভ্যালু বি আর এ ইনভার্স ভ্যালু এ, মানে তাহলে বি এ হয়ে যাবে। কিন্তু আমাকে করতে হবে কি এ বি। হ্যাঁ এটা কি করে করলাম? কারণ আমাদের দেওয়া আছে। কমিউটেটিভ, হ্যাঁ কমিউটেটিভ হ্যাঁ, বলে তো। সিন্স জি ইজ অ্যাবেলিয়ান, এটা বলাই আছে। জি ইজ অ্যাবেলিয়ান গ্রুপ, তার মানে এ বি ইকুয়ালস টু বি এ। বোঝা গেল? তাহলে দ্যাট ইজ আমাদের কি বেরোলো? এ বি হোল ইনভার্স ইকুয়ালস টু এ বি। তাহলে দেয়ারফর এখানে কি বলতে পারি? এ বি কার মধ্যে ঢুকে যাচ্ছে? এস এর মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু আরো একটা জিনিস আমাকে প্রুভ করতে হবে, এ যদি এস এর মধ্যে থাকে এ ইনভার্সটা এস এর মধ্যে থাকবে। লেট এ বিলংস টু এস কি ইমপ্লাই করে? এ ইনভার্স বিলংস টু এ। দেখো এ বিলংস টু এস বলেছে, তাহলে এ ইনভার্স তো এর সঙ্গেই সমান। দেয়ারফর এ ইনভার্স বিলংস টু এস। তার কারণটা কি? এ তো এ ইনভার্সের সঙ্গেই সমান, আর এটা এস এর মধ্যে, এটা এস এর মধ্যে আছে। বুঝতে পারলে কিনা দেখো, এটা এস এর মধ্যে আছে, তাহলে এটা তো অলওয়েজ এস এর মধ্যে থাকে, এ ইনভার্স এটা সমান, তার মানে এ ইনভার্সটা এস এর মধ্যে থাকবে। তাহলে দুটো জিনিস প্রমাণ হয়ে গেল, এ বি বিলংস টু এস আর এ ইনভার্স বিলংস টু এস। কি বলে বোঝা গেল? তাহলে হেন্স হ্যাঁ আমি কি লিখতে পারি? তাহলে হেন্স এস ইজ সাবগ্রুপ অফ জি। বোঝা যাচ্ছে? ছোট ছোট হলেও কিন্তু এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না বলো? হ্যাঁ এগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ভাবো না যে এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাকে আরো এরকম দুটো ছোট ছোট প্রুফ আছে। না, এবার একটা বড় টাইপের প্রুফ আছে, দেখো। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে তোমাদের পরীক্ষা এটা দিয়েছে কিছুবার, দিতেই পারে। খুবই ইম্পর্টেন্ট এগুলো ছোট ছোট 2 মার্কসের জন্য। পরেরটা যেটা করাবো সেটা 3 মার্কস বা 4 মার্কস। দুটো সাবগ্রুপ থাকলে তাদের প্রোডাক্টটা সাবগ্রুপ হবে কি হবে না, এটা থিওরেমেই বলতে পারো। এটা আর কোশ্চেন না, থিওরেম বলতে পারো। লেট এইচ and কে be two subgroups of a group. এটা দুটো সাবগ্রুপ বলেছে। দেন এইচ কে, এইচ কাছাকাছি কে। আচ্ছা, এটা ডিফাইন করে দিচ্ছি কিভাবে, দেখো। এইচ কে মানে এক্স, সেই সমস্ত এলিমেন্ট গুলো এক্স ইকুয়ালস টু এইচ কম্পোজিশন কে, যেখানে এইচ বিলংস টু স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ থেকে আর স্মল কে বিলংস টু ক্যাপিটাল কে থেকে। মানে এইচ কে টা এভাবে ডিফাইন করছে, তাহলে কে এইচটাও ডিফাইন করবে গিয়ে বুঝতে পারবে। তাহলে কি বলতে চাইছে? এইচ একটা, এইচ কে দুটো সাবগ্রুপস অফ জি, এইচ অ্যান্ড কে, আর এইচ কে তে ডিফাইন করতে ভাবে এইচ কম্পোজিশন কে, এইটাকে সাবগ্রুপ বলবে ইজ এ সাব সাবগ্রুপ অফ জি কম্পোজিশন ইফ অ্যান্ড অনলি, কখন?
এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। যদি এইচ কেটা কে এইচ এর সঙ্গে সমান হয়ে যায়, কে এইচ মানে বুঝতে পারছো, কে এইচ মানে কি, কে কম্পোজ এইচ হিসেবে ডিফাইন করা থাকবে। আচ্ছা এখানে একটা জিনিস আমি বলে রাখি, এটা মনে রাখবে। ধরো এইচ কে ইকুয়ালস টু কে এইচ বলেছে, মানে ভাববে না এটা কমিউটেটিভ, মানে এইচ কম্পোজ কে ইকুয়ালস টু কে কম্পোজ এইচ, এরকম টাইপের ভাববে না, কিন্তু এরকম টাইপের ভাববে না। তাহলে এটা কি ভাববে, ধরো এইচ কম্পোজ কে হলে তাহলে কে কম্পোজ এইচটা কি হবে, সাম কে ওয়ান এইচ ওয়ান। একই এলিমেন্ট যে ঘুরে যাবে ওরকম টাইপের না। তুমি যদি এইচ কম্পোজ কে দাও, একটা কে ওয়ান পাওয়া যাবে আর একটা এইচ ওয়ান পাওয়া যাবে, যার জন্য কে ওয়ান কম্পোজ এইচ ওয়ান। কোনোদিন এইচ কম্পোজ কে, কে কম্পোজ এইচ এরকম টাইপের হবে না, মানে কমিউটেটিভ হবে না। তাহলে কমিউটেটিভ ডাইরেক্টলি বলে দিত, ওখানে বলার কি আছে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ এইটা হচ্ছে তোমার থিওরেম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরেম, কারণ এটা পরীক্ষায় বারবারই দিয়ে দেয়। দেখ, আগের দিন যে সেন্ট্রালাইজার, নর্মালাইজার এসব পড়িয়েছিলাম, কিছু পড়েছো না কিছুই পড়োনি? হুম, কিছুই তো পড়োনি মনে হচ্ছে। তাহলে যা তো পরিস্থিতি দেখে মনে হচ্ছে কিছুই পড়োনি। পড়ে নাও, তাড়াতাড়ি পড়ো, না হলে কিন্তু তোমার সময় আর পাবে না। তোমরা কেন পড়ছো না সেটাই আমি বুঝতে পারছি না। একটু দেখে রেখে দিচ্ছ, ডেফিনেশন দেখে রেখে দিচ্ছ, তাহলে কবে পড়বে? ভাবছো কি কলেজ খুললে পড়ার বিশাল টাইম পেয়ে যাবে? কলেজ খুললে কিচ্ছু টাইম পাবে না। কলেজ খুলে কলেজ দৌড়াতে দৌড়াতে সমস্ত সময় নষ্ট হয়ে যাবে। আর কলেজে তো একদিক থেকে চারদিক থেকে গাঁটিয়ে পড়াবে, কোনো ঠিক নেই। যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শুরু করবে, যেখান থেকে ইচ্ছা সেখানে শেষ করবে। নাও কি করে পড়ো দেখবো আমি। এই জন্য বারবার করে বলছি যে ঠিকঠাক করে পড়ো। একটা জিনিস পড়িয়ে দিচ্ছি, বাড়িতে আছো, এখন কলেজ নেই, কিচ্ছু নেই, যদি না পড়ো তাহলে আর কি বলা যাবে। একই রকম চলতে থাকো, একই রকম চলবে সারা বছর, বুঝতে পারবে। একটা করে দুটো করে সাপ্লি থাকবে, ক্লিয়ার করতে 5 বছর লাগাবে। দেখো প্রথমে ধরে নিচ্ছি এইচ কে টা সাব গ্রুপ, সেখান থেকে প্রমাণ করবো এইচ কে ইকুয়ালস টু কে এইচ। আর তারপরে ধরে নেবো এইচ কে ইকুয়ালস টু কে এইচ থেকে প্রমাণ করবো এইচ কে টা সাব গ্রুপ। তাহলে প্রথমে সাব গ্রুপটাই ধরে নিচ্ছি। দেখো গ্রুপটা কি বলছে, লেট লেট এইচ কে বি এ। ধরো অফলাইন খুললে পরীক্ষা নেবো যেটা বলেছিলাম তো, হ্যাঁ স্যার। অফলাইন খুললেই কিন্তু আমি পরীক্ষা নেব। যতদূর পড়িয়েছি যেন সবকিছু রেডি থাকে বলে দিলাম। এই হয়নি সেই হয়নি সেই হয়েছে ওসব আমি কিন্তু শুনবো না। ভিডিও সব দেওয়া আছে, নোটস সব দেওয়া আছে। অফলাইন যেদিনই খুলবে তার এক সপ্তাহেই পরীক্ষা নেবো আমি 3টা। যতদূর পড়িয়েছি ততদূর যেন রেডি থাকে, তারপরে তো কলেজ খুললে কলেজের মতো করে তখন পড়াশোনা হবে। দেখো এইচ কে সাব গ্রুপ অফ জি ধরেছি, আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে এইচ কে ইকুয়ালস টু কে এইচ। তাহলে দুটো সেট আমরা কখন সমান কিভাবে প্রমাণ করি বলো একবার? দুটো সেটকে আমরা সমান কি করে প্রমাণ করি? প্রত্যেকটা এলিমেন্ট সমান হবে। এলিমেন্টকে আমি প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে দেখাবো নাকি? এভাবে প্রমাণ করা হয়? এইচ কে একটা এ সাবসেট অফ বি কিভাবে প্রমাণ করা হয়? মানে অ্যাকচুয়ালি ইকুয়াল টু প্রমাণ করতে হবে। ইকুয়াল টু কিভাবে প্রমাণ করা হয়? আরবিট্রারি হয়ে করলে। আরে আর্বিট্রারি ধরবে, কিন্তু কি করবে? এ সাবসেট অফ বি দেখাতে হবে আর বি সাবসেট অফ এ দেখাতে হবে, তাহলেই এটা হ্যাঁ সমান আমি বলতে পারবো। এটা যদি দেখাতে পারি, এ সাবসেট অফ বি দেখানোর জন্য কি একটা এলিমেন্ট তুলতে হবে এ থেকে, দেখাতে হবে যেটা বির মধ্যে আছে। তাহলে প্রথমে আমরা একটা এলিমেন্ট তুলে নেবো এইচ কে, দেখাবো কে এইচ এর মধ্যে আছে, তবেই তো প্রমাণ করতে পারবো। তাহলে লেট লেট এক্স বিলংস টু এইচ কে।
বলতে বুঝতে পারছো? এক্সটা ধরে নিলাম একটা এলিমেন্ট এইচ এর মধ্যে। আচ্ছা আমার এখানে কি ধরা আছে? এইচ কেটা ধরা আছে সাবগ্রুপ অফ জি, তাই তো? তাহলে এইচ কে যেহেতু সাবগ্রুপ অফ জি ধরা আছে, তাহলে একটা আমরা সাবগ্রুপের ক্ষেত্রে জানি যদি একটা এলিমেন্ট থাকে তার ইনভার্সও থাকে। হ্যাঁ সিন্স এইচ কে, সরি, ক্যাপিটাল এইচ কমা ক্যাপিটাল কে, সিন্স ক্যাপিটাল এইচ কে সাবগ্রুপ of G, then X inverse এইটা belongs to H কে। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ তাহলে আমি X ইনভার্সটাকে বেসিক্যালি ধরছি আমি। লেট X ইনভার্সটাও তো H এর মধ্যেই থাকবে, তাহলে সেটাকে ধরে নিলাম ধরো H1, এখানে কম্পোজিশন K1, H1 কম্পোজিশন K1। আমি এখানে কম্পোজিশন দিয়ে করাচ্ছি, যদি কম্পোজিশন কলেজে না বলে তাহলে জাস্ট H কে পরপর লিখে দেবে, কম্পোজিশন দিয়ে করাটা বেটার মোড। K1 where H1 টা কোথা থেকে আসবে? ক্যাপিটাল H থেকে। আর K1 টা কোথা থেকে আসবে? K1 টা থাকবে ক্যাপিটাল K থেকে। তাহলে H ইনভার্স কি হয়ে গেল? H1 কম্পোজ K1। কিন্তু আমাদের কি দেখাতে হবে? H কে ধরেছি কোথা থেকে? X ধরেছি স্মল h আর ক্যাপিটাল H কে থেকে। আমাকে দেখাতে হবে H কে সাবসেট অফ K H, তার মানে আমাকে X টাকে দেখাতে হবে কোথায় কার মধ্যে যাচ্ছে? K H এর মধ্যে যাচ্ছে। আমি X ইনভার্সটাকে এটা ধরেছি, তা আমি যদি ইনভার্সের X ইনভার্সের X মানে কি? X ইনভার্সের হোল ইনভার্স, সেটা মানেই X হয়। তাহলে আমি যদি H1 কম্পোজ K1 পুরোটার ইনভার্স করে দিই কি হবে? K1 ইনভার্স কম্পোজ H1 ইনভার্স। কিছু বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ তাহলে এইটা কার মধ্যে চলে যাবে? এটা KH এর মধ্যে চলে যাবে। কেন চলে যাবে? সিন্স K ইজ সাবগ্রুপ এটা জির সাবগ্রুপ বলা আছে এবং K1 টা কার মধ্যে আছে? K এর মধ্যে আছে। এটা কি ইমপ্লাই করে? K1 ইনভার্সটাও K এর মধ্যে থাকবে সাবগ্রুপ হওয়ার জন্য। একইভাবে তুমি H এর জন্য বলতে পারবে, H এর জন্যও বলতে পারবে। সিন্স H ইজ subgroup of G and H1 কার ক্যাপিটাল H থেকে তুলেছে, তার মানে কি ইমপ্লাই করে? H1 ইনভার্সও ক্যাপিটাল H এর মধ্যে আছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ তাহলে আমাদের কি হয়ে গেল? X টা তুলেছিলাম কোথা থেকে কোথায় চলে আসলো একবার দেখে নি। X টা তুলেছিলাম HK থেকে, এই যে HK থেকে X টা কোথায় চলে আসলো? এই যে X চলে আসছে KH এর মধ্যে। তাহলে দেয়ারফোর কি লেখা যাবে? X belongs to HK ইমপ্লাই করে X belongs to KH। তো H কে সাবসেট অফ KH, এবার ঘুরিয়েও আমাকে দেখাতে হবে KH সাবসেট অফ H কে। কি বলছি বুঝতে পারছো? না বুঝতে হ্যাঁ পারছো না? তো সেটাও দেখাই, এবার আমাকে দেখাতে হবে ঘুরিয়ে। লেট Y একটা এলিমেন্ট ধরে নিলাম বিলংস টু KH থেকে। আমাকে Y টাকে কোথায় দেখাতে হবে? Y টাকে কোথায় দেখাতে হবে? KH থেকে তুললাম, ওইটা এই কোথায় দেখাবো? এইচ থেকে তুলে তারা এতে কে এইচে দেখাবো। হ্যাঁ, কোথায় দেখাবো? যার বলো সাবসেট তাহলে, দেখেন তার সেখানে তো দেখাবো। কোথায় দেখাবো মানে আমি কোন সাবজেক্টে? ওয়াইটা তো কে এইচ থেকে তুলেছি, হ্যাঁ, তার তাহলে এইচ ওয়াইটা কে আমি তে দেখাবো।
হ্যাঁ এইচ কে তে দেখাতে হবে, কিন্তু এখানে কিন্তু এটা মনে রাখবে কে ইজটা কিন্তু সাবসেট নয়, আরে সাবগ্রুপ নয়, কে ইজটা যেহেতু সাবগ্রুপ না, তাহলে কিন্তু আমরা মানে যে ওয়াই যদি কে এইচ এর মধ্যে ধরি, ওয়াই ইনভার্সটা কিন্তু কে এইচ এর মধ্যে থাকবে সেটা কিন্তু বলা যাবে না, কারণ সাবগ্রুপ শুধুমাত্র এইচ কেটাই বলা ছিল। হ্যাঁ কি হ্যাঁ বলতে বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সে সাবগ্রুপ হোক আর না হোক, একটা এলিমেন্ট তুলেছি মানে ওয়াইটাকে আমি কি লিখতে পারি, কে টু এইচ টু এরকম ফরম্যাটে, তাই না? হ্যাঁ কে টু এইচ টু। আচ্ছা এখানে যখন লিখেছিলে না হোয়ার দিকে দিকে ফর সাম লিখে দেবে তো, মানে কিছু না লেখা মানে অ্যাকচুয়ালি ফর অল বোঝায়। ফর সাম মানে যে কোনো দুটো পেলেই হবে, প্রচুর পেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে লিখে, আচ্ছা আমি পুরোটাই মুছে লিখে দিই। ফর সাম মানে ফর অল নয়, যে কোনো একটা দুটো পেলেই হবে, এইচ ওয়ান বিলংস টু এইচ আর কে ওয়ান বিলংস টু কে, ফর সাম। তাহলে y ইকুয়ালস টু কে টু এইচ টু, এখানে লিখে দেবে ফর সাম, হোয়ারটা লেখার দরকার নেই, ফর সাম লিখে দেবে, ফর সাম ফর সাম কে টু বিলংস টু কে আর এইচ টু বিলংস টু এইচ। কিছু বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, এরপরে আমি কি করছি একটু ভালো করে দেখো, আমি কায়দা করে একটা জিনিস লিখছি, দেখো কিরকম। আচ্ছা, কে টুটা কার মধ্যে আছে, কে এর মধ্যে আছে, সিন্স কে টু বিলংস টু ক্যাপিটাল কে এন্ড কে টুটা, সরি, কেটা সাবগ্রুপ অফ জি, কেটা সাবগ্রুপ সাবগ্রুপ অফ জি। তাহলে এখান থেকে কি লেখা যেতে পারে, কে টু ইনভার্সটা কোথায় আছে, কে এর মধ্যে আছে, কারণ সাবগ্রুপ হলে তার ইনভার্সটা থাকে। একইভাবে আমি এইচ টুটাও লিখবো কারণ এটা আমার কাজে লাগবে। তাহলে একইভাবে দেখো, সিন্স এইচ টুটা এইচ এর মধ্যে আছে এন্ড এইচটা কি সাবগ্রুপ অফ জি, তাহলে কি এটা কি ইমপ্লাই করে, এইচ টু ইনভার্স এটা এইচ এর মধ্যে আছে। এটা কি বোঝা গেল নাকি বলো? হ্যাঁ তাহলে আমি একটা এখানে ইচ্ছা করি কায়দা করে ভাবে লিখছি, দেখো এইচ টু ইনভার্স কে টু ইনভার্স এটা কার মধ্যে থাকবে, এইচ টু কে টু। হুম, কার মধ্যে থাকবে, এখানে তো কে টু আর কে এর সাব গ্রুপ বলেছে, ঠিক আছে। কে আরে টু আর কে কে সাবগ্রুপ টু কোথায় কে বলছে? টু কে টু বিলংস টু কে এন্ড কে সাব গ্রুপ অফ জি, ঠিক আছে। তাহলে হুম, যদি কে, আবার যদি কে টু ইনভার্স বিলংস যদি কে হয়, তাহলে কে টু ইনভার্স বিলংস টু জি হবে। না না, সেটা আমি বলছি না, মানে এই যে এইচ টু ইনভার্স আর কে টু ইনভার্স এই এলিমেন্টটা কোন সেটের মধ্যে থাকবে, কিরকম দেখতে হচ্ছে, এটা কম্পোজিশনটা মাঝে দিয়ে দিচ্ছি, ধরো আমি এলিমেন্টটা কোন সেটের মধ্যে থাকবে, বাই ডেফিনিশন এইচ কে এর মধ্যে থাকবে। হ্যাঁ এইচ কে, হ্যাঁ আর আমাদের কিন্তু এইচ কে টা সাবগ্রুপ দেওয়া ছিল, সিন্স এইচ কে ইজ সাবগ্রুপ, এটা একটু কায়দা করে দেখাতে হচ্ছে কারণ সামনের দিকে তো দেখানো যাচ্ছে না, সাবগ্রুপ অফ জি, দেন দেখো এইচ টু ইনভার্স কম্পোজ কে টু ইনভার্স এইচ কে এর মধ্যে আছে, সাবগ্রুপ হওয়া মানে কি এর ইনভার্স, এইচ টু ইনভার্স কম্পোজ কে টু ইনভার্স, এই এলিমেন্টার ইনভার্সও থাকবে এইচ কে এর মধ্যে। পরে আগের স্টেপটা থেকে দেখো, এই একটা এলিমেন্ট বলে দিয়েছি এইচ কে এর মধ্যে আছে এবং এইচ কে টা সাবগ্রুপ অফ জি, তাহলে এদের ইনভার্সটাও এইচ কে এর মধ্যেই থাকবে, কারণ যেহেতু এইচ কে টা সাবগ্রুপ। এবার এইটাকে দেখো ঘুরিয়ে লিখলে কি হচ্ছে, মানে ফর্মুলা অনুযায়ী লিখে দিলে কি হয়ে যাবে, কে টু ইনভার্স তার হোল ইনভার্স কম্পোজ
এইচ টু ইনভার্স তার হোল ইনভার্স, এটা বিলংস টু এইচ কে। আর কে টু ইনভার্সের হোল ইনভার্স, কে এর ইনভার্সের হোল বা এর ইনভার্সের হোল ইনভার্স মানে সেই এলিমেন্টটাই ঘুরে আসে। কে টু এইচ টু কোথেকে তুলে নিলাম, এইচ কে এর মধ্যে। আমরা দেখো ওয়াই কাকে ধরেছিলাম, ওয়াই ধরেছিলাম কে টু এইচ টু কে। তারপরে এখান থেকে আমরা বলতে পারি ওয়াই বিলংস টু এইচ কে। কি প্রমাণ হলো, ওয়াই ধরেছিলাম কে টু এইচ টু থেকে ওয়াই চলে গেল, সরি ওয়াই ধরেছিলাম হচ্ছে তোমার কে এইচ থেকে ওয়াইটা চলে গেল এইচ কে তে, তাহলে কে এইচ সাবসেট অফ এইচ কে। এটা একটুখানি ট্রিকি আছে, একটু ভালো করে দেখে নিতে হবে কিভাবে করতে হয়। প্রথমটা তো ইজিলি হচ্ছিল, কোনো সমস্যা ছিল না। কি বলছি বোঝা যাচ্ছে? হ্যাঁ। তাহলে দেয়ার ফোর ওয়াই বিলংস টু কে এইচ ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু এইচ কে। তো কে এইচ সাবসেট অফ এইচ কে, আগে এইচ কে সাবসেট অফ কে এইচ যেখানে লেখা ছিল এটা নাম্বারিং করে দাও, এই দুটো নাম্বারিং করে দুটোকে সমান লিখে দিতে হবে আমাদের। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু একদম ইগনোর করবে না এই কোশ্চেন। সবকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা খুব কাজে লাগবে বিভিন্ন সময় বিভিন্ন থিওরেম করতে গিয়ে, এটা খুবই কাজে লাগবে। তাহলে কে এইচ ইকুয়ালস এইচ কে ইকুয়ালস টু কে এইচ হলো, এটা হচ্ছে টু, তাহলে ফ্রম ওয়ান এন্ড টু, ফ্রম ওয়ান এন্ড টু। তোমাদের 6 তারিখ কলেজ খুলবে না জানো তো? হ্যাঁ, কেন 6 তারিখ বলো কলেজ তো? খুলবে না? না, কেন? 6 তারিখে একটা কিছু অফিসিয়াল ছুটি ঘোষণা করেছে, 7 তারিখ থেকে খুলবে। ভালো তো। তোমরা অফিসিয়ালি একটা নোটিশ পেয়ে যাবে, হয়তো পেলে তবেই কনফার্ম হবে, নাহলে কিন্তু অ্যাকচুয়ালি অফিসিয়াল একটা ছুটি ঘোষণা করেছে। এই কারণে হচ্ছে তোমার 7 তারিখ থেকে খুলবে, হ্যাঁ। মানে মানে মঙ্গলবার থেকে। নিয়ে তোমরা চলে আসবে এখানে, কারণ তোমরা বসে থাকবে না ওয়েট করে। দেখো এই পর্যন্ত বোঝা গেল কিনা, এই পর্যন্ত বোঝা গেছে তো? যদি সাব হ্যাঁ। গ্রুপ হয় তাহলে এইচ কে ইকুয়ালস টু কে এইচ হবে, এরপর আমাকে ধরে নিতে হবে এইচ কে ইকুয়ালস টু কে এইচ, সেখান থেকে দেখাতে হবে সাব গ্রুপ কনভার্সলি। দেখো এটা এটা ইম্পর্টেন্ট থিওরেম। তারপরে আমরা ওই ইউনিয়ন একটা প্রমাণ করব। কনভার্সলি লেট এইচ কে ইকুয়ালস এইচ কে ইকুয়ালস টু কে এইচ, এটা আমার দেওয়া আছে। এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে এইচ কেটা হচ্ছে সাব গ্রুপ অফ জি। তাহলে এইচ কেটা সাব গ্রুপ অফ জি প্রমাণ করতে হলে যে আমাদের যা ফর্মুলা আছে, আমি ওয়ান স্টেপ টেস্ট টু স্টেপ টেস্ট দিয়ে করব। তার মানে হচ্ছে তোমার যদি এ বি বিলংস টু আমি এইচ কে থেকে ধরি, তাহলে আমাকে দেখাতে হবে এ কম্পোজ বি বিলংস টু এইচ কে তে আছে, এটা একটা ফার্স্ট। সেকেন্ড দেখাতে হবে আমি এ বিলংস টু এইচ কে এর মধ্যে ধরি, এটা ইমপ্লাই করবে এ ইনভার্স বিলংস টু এইচ কে। এই দুটো আমরা দেখাবো। বোঝা যাচ্ছে কি দেখাবো? বুঝতে পারছো কি বুঝতে পারছো না? হ্যাঁ। তাহলে আমি ধরে নিই লেট, আমাকে এইচ কেটাকে সাবগ্রুপ দেখাতে হবে, এইচ কে থেকেই আমাকে ধরতে হবে লেট লেট এ বিলংস টু এইচ কে অ্যান্ড বি বিলংস টু এইচ কে। দুটো এলিমেন্ট ধরলাম, তাহলে এইচ কে এলিমেন্ট ধরেছি মানে এইচ কে এর মতো করে লিখতে হবে। এইচ কে এর মতো করে লিখি, তাহলে এ ইকুয়ালস টু এইচ কে মানে ধরো সাম এইচ টু পর্যন্ত ধরা আছে, এখানে এইচ থ্রি থেকে ধরো শুরু করছি। এইচ কে ধরলেও কোনো সমস্যা নেই, এইচ থ্রি কম্পোজ কে থ্রি অ্যান্ড বি ইকুয়ালস টু এইচ থ্রি, সরি এইচ ফোর কম্পোজ কে ফোর, কারণ এগুলো চেঞ্জ হবে, একই জিনিস তো বারবার ধরবো না। এইচ ফোর কম্পোজ কে ফোর, এখানে ফর সাম এইচ থ্রি আর এইচ ফোরটা কোথা থেকে আসবে, এইচ থেকে আসবে,
এইচ থেকে আসবে অ্যান্ড K3 K4 সেটা আসবে কে থেকে। এটাতে তো কোনো কনফিউশন নেই, কারণ এইচ কে এলিমেন্ট হলে এইভাবে আমাকে ধরতে হয়। এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ এবার আমাকে দেখাতে হবে, সাইডে লেখা আছে আমাদের কি দেখাতে হবে, সাইডে লেখাই আছে, তাহলে আমাকে এইগুলো এ কম্পোজ বিটা দেখাতে হবে, আর বি কম্পোজ, আর এ থাকলে ইনভার্স দেখাতে হবে। এ কম্পোজ বি দেখাতে হবে মানে কি, এ কম্পোজ বিটাকে সেই এইচ এর এলিমেন্ট আর কে এর এলিমেন্টের প্রোডাক্ট হিসেবে লিখতে হবে। দেখি লিখতে পারি কিনা। মানে এ কম্পোজ বি দিয়ে শুরু করছি, এ কম্পোজ বি মানে H3 কম্পোজ K3, H3 কম্পোজ K3, কম্পোজিশন হবে H4 কম্পোজ K4। বি মানে কত, H4 কম্পোজ K4, জাস্ট ভ্যালুগুলো লিখলাম। এইবারে দেখো আমি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি লাগাচ্ছি, K3 কম্পোজ H4 ইকুয়ালস টু K4। এবার আমাদের কি দেওয়া ছিল দেখো ভালো করে খেয়াল করো, HK ইকুয়ালস টু KH দেওয়া ছিল, তাহলে আমরা কে এলিমেন্টগুলো ঘুরিয়ে নিতে পারি। K3 কম্পোজ H4 কে কি লিখতে পারি, বলো কি লিখতে পারি? এখানে একটা ডাউট আছে, আমি আগেই প্রথমেই এটা বলে দিয়েছিলাম, খেয়াল রাখবে। HK ইকুয়ালস টু KH যদি থাকে, তোমাকে কোথাও ধরো HK থাকে, সেটা হয়ে যাবে K1 H1, মানে সেম জিনিস ঘুরে যাবে সেরকম না, ঘুরে যাবে কিন্তু নতুন কোন এলিমেন্ট আসবে। তার মানে এটাকে তুমি এভাবে লিখবে, H3 কম্পোজ ঘুরে কি হয়ে যাবে, প্রথমে H পরে K, কিন্তু সেটা H4 হবে না, নতুন একটা এলিমেন্ট H5 আর K5 K4 এরকম যাবে। K5 K4 অলরেডি আছে আগে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ফর সাম, আচ্ছা এখানে সিন্স দিয়ে লেখো, এটা লিখতে পারলাম কেন, তার কারণটা সিন্স এইচ কে ইকুয়ালস টু কে, যেগুলো বারবার করে এক্সপ্লেন করে দিচ্ছি, মনে রাখবে, পরীক্ষার সময় এগুলোই উল্টো পাল্টা লিখবে। এন্ড আচ্ছা এটা লিখে দিয়েছে, সিন্স লিখে দিয়েছি, আর কমা দিয়ে লিখে দাও, বা ফর সাম, ফর সাম ফর সাম H5 belongs to H আর K5 belongs to K। স্টেপ গুলো বোঝা যাচ্ছে তো, প্রতিটা স্টেপ? হ্যাঁ ঠিক আছে, যদি বোঝা যায় তাহলে দেখো এবার, এবার তো আমাদের আর কোনো অসুবিধা নেই। আচ্ছা এখানে না যখন অ্যাসোসিয়েটিভ অ্যাপ্লাই করেছি লিখে দেবে চেঞ্জ, তাহলে প্রতিটা লিখতে হবে কিন্তু, ইজ অ্যাসোসিয়েটিভ, তাহলে প্রতিটা স্টেপ লিখে দিতে হবে যেখানে যা ইউজ করছে, না লিখলে নাম্বার পাবে না। তাহলে H3 কম্পোজ H5 করে নিলাম, আর কম্পোজ K5 কম্পোজ K4 করে নিলাম। এখানেও সেই অ্যাসোসিয়েটিভ লাগিয়েছি, সিন্স কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ। বোঝা গেল? হ্যাঁ ইকুয়ালস টু দেখো, তাহলে H3 কম্পোজ H5 কে কি নতুন একটা এলিমেন্ট আমি লিখতে পারি। কেন লিখতে পারি, তার কারণটা হচ্ছে H3 H5 কার এলিমেন্ট, এটা আমি H6 লিখলাম, কম্পোজ K6 লিখলাম। কেন, তার কারণটা H3 আর H5 কোথা থেকে তুলেছি, H থেকে, আর H টা কি আছে, সাবগ্রুপ অফ জি, সাবগ্রুপ অফ জি, তাহলে এদের কম্পোজিশনটা তো অবশ্যই থাকবে, এটা তো আমাদের মানে সাবগ্রুপ প্রমাণ করার প্রথম কন্ডিশন, থাকবে। একইভাবে K4 K5 কার এলিমেন্ট, belongs to K, and K is subgroup of Z। এখানে দেন লিখে দাও, দেন কি হবে তোমার, K5 কম্পোজ K4, K এর মধ্যে চলে যাবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ তাহলে H6 যদি তোমার আচ্ছা এটা এক সেকেন্ড, এটাকে তুমি একেবারে যেটা লিখেছি সেটাও লিখে দাও দেখি এখানে, তাহলে কাজ একেবারে হয়ে যাবে। এটাকে আমরা H6 ধরেছি,
তাহলে দেন H6 বিলংস টু এখানে চলে যাবে, আর এটাকে আমরা K6 ধরেছি। এক্সপ্লেন কিন্তু বইতে ভাবে করা নেই, ঠিক আছে? বইতে লেখা আছে কিন্তু এক্সপ্লেন গুলো সেভাবে করা থাকে না। সরি, এটা K6 হবে। তাহলে এগুলো আমি যেভাবে এক্সপ্লেন করে দিচ্ছি, এক্সপ্লেন করে করেই পরীক্ষার সময় লিখবে, তাতে নাম্বার কাটার কোনো চান্স থাকবে না। আর এমনি বইয়ের মতো লিখে দিলে নাম্বার কাটার যথেষ্ট চান্স থাকবে, কারণ এগুলো মার্ক করে নাম্বার কেটে দেবে। আমি এখানে কোনো লাইনে কোনো মানে এক্সপ্লেনেশন কিন্তু আমি ছাড়ছি না, সবকিছু এক্সপ্লেনেশন দেখাচ্ছি। তাহলে দেয়ারফর তাহলে এ কম্পোজ বিটা তাহলে কোথায় চলে গেল? H কে তে, কারণ H6 বিলংস টু H, K6 বিলংস টু K, তার মানে কি এ কম্পোজ বিটা H কে এর মধ্যে ঢুকে গেল। এবার আমাকে দেখাতে হবে ইনভার্সটা ভেতরে আছে। কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে সো এখানে আগে তার আগে একটা জিনিস লিখে দিই, এ বিলংস টু H, বি বিলং সরি এ বিলংস টু H কে, এ বিলংস টু H কে, আর বি বিলংস টু H কে, এটা এমপ্লাই করে দিচ্ছে এ কম্পোজ বি বিলংস টু H কে। এটা আমাদের প্রমাণ করা থাকলো। আর একটা কন্ডিশন দেখাতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, সবার আগে আমাদের এইচ কে টা নন এমটি একবার দেখিয়ে দিতে হতো, নন এমটি দেখানো হয়নি না। আচ্ছা, এখানে একটু লিখে দাও তো, নন এমটিটা দেখাতে হতো, এখানেই লিখে দিচ্ছি। Since H and K are subgroup are subgroup of G, যদি G এর subgroup, then E belongs to H আর E belongs to K, দুজনেই থাকবে, তাহলে E belongs to H K, that is, মানে এখানে লিখতে পারবে H K, মানে therefore আর H K টা কি হয়ে যাবে? নন এমটি হয়ে যাবে, কারণ আইডেন্টিটি আছে, নন এমটি সাবসেট অফ G, আর ব্র্যাকেটে লিখে দেবে where E being the identity element of G। কি বললাম বোঝা গেল? আইডেন্টিটি এটা বেসিক্যালি লিখেছিলাম H কে যদি সাবগ্রুপ অফ G হয় তার জন্য। এই জায়গাটা একটু লিখে নেবে, নোটে তো অবশ্যই থাকবে, ঠিক আছে? তাহলে একটা হলো, আর একটা তোমাকে ইনভার্সটা দিতে হবে, নন এমটি আমাকে দেখাতে হবে, নাহলে তুমি সাবগ্রুপ প্রমাণ করতে পারো না। এবার ইনভার্সটা দেখাতে হবে, ধরে নিই একটা এলিমেন্ট, ধরো এখানে ধরলাম পি, ধরলাম পি বিলংস টু ধরো এইচ কে, পি ইনভার্সটা দেখাবো। পি বিলংস টু এইচ কে ধরেছি, তাহলে পি যদি এইচ কে তে ধরি, পি একটা কি হবে? আমি এটা এলিমেন্ট ধরতে হবে, দেন পি ইকুয়ালস টু সাম, ধরো H6 পর্যন্ত ধরা আছে, H7 কম্পোজ K7 for some H7 belongs to H and K7 belongs to K। K7 belongs to K। এবার তাহলে আমাকে পি ইনভার্স করতে হবে, তাহলে পি ইনভার্স যদি আমি বার করার চেষ্টা করি, দেখতে হবে ভেতরে আছে কিনা। পি ইনভার্স মানে H7 কম্পোজ K7, এই পুরোটার ইনভার্স, তাই তো? হ্যাঁ। বলো, তাহলে পুরোটার ইনভার্স মানে ঘুরে যাবে, K7 ইনভার্স কম্পোজ H7 ইনভার্স, এইটা কোথায় চলে যাবে? K8 এ। আচ্ছা, হ্যাঁ, এটা চলে যাবে K8 এ, বা তুমি এটাকে এভাবে লিখতে পারো, যেহেতু HK ইকুয়ালস টু K8 আছে, এটাকে তুমি লিখে দিতে পারো, ঘুরে তো যাবে, মানে তুমি ঘুরিয়ে লিখে দিতে পারো, মানে H8 K8,
তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এইচ কে ইকুয়ালস টু কে এইচ আমাদের দেওয়া আছে। কি বলতে বুঝতে পারছো? এইচ কে ইকুয়ালস টু কে এইচ দেওয়া আছে মানে কি, তোমার কেটা কে এইচটা মানে এই কে এইচ এর এলিমেন্টটা ঘুরে কি হয়ে যাবে, এইচ কে এলিমেন্ট হয়ে যাবে। হ্যাঁ তাহলে এইদিকে তোমার ঘুরিয়ে দিলাম, তাহলে পি ইনভার্সটা কার মধ্যে ঢুকে যাবে, এইচ কে এর মধ্যে চলে আসবে। এখানে আরেকটা জিনিস লিখতে পারো, সিন্স কে ইজ, আচ্ছা কে বিলংস, এগুলো বারবার করে লিখছি, লিখে দিতে পারো, না দেওয়াই দেওয়াই ভালো, লিখে দেওয়াই। কে বিলংস টু, সরি, কে ওয়ান, এখানে কে ওয়ান নয় কে সেভেন, সিন্স কে, আচ্ছা এইচ সেভেনটাকে লিখে, এইচ সেভেন বিলংস টু এইচ অ্যান্ড এইচটা হচ্ছে সাবগ্রুপ অফ জি, ইমপ্লাই হচ্ছে এইচ সেভেন ইনভার্স বিলংস টু এইচ। অ্যান্ড আরেকটা জিনিস লিখতে পারো এখানে, যেহেতু কে সেভেন, এটা হচ্ছে সাবগ্রুপ অফ জি, ইমপ্লাই করছে কে সেভেন ইনভার্স, এটাও কে এর মধ্যে আছে। আর একটা এখানে লিখে দেবে, এখানে এইচ এইট যেগুলো লিখেছি, ফর সাম এইচ এইচ বিলংস টু এইচ, এন্ড এগুলো পর পর করে ব্র্যাকেটের মধ্যে লিখতে থাকবে, কে এইট বিলংস টু কে। বোঝা যাচ্ছে? হ্যাঁ এটা হচ্ছে, তাহলে পি ইনভার্সটা দেখো এইচ আর এইচ কে ফরম্যাটে হয়ে গেছে, তাহলে সো পি ইনভার্সটা কোথায় চলে যাবে, পি ইনভার্সটা এইচ কে তে, এটা তুলেছিলাম কোথা থেকে, এইচ কে থেকে পি ইনভার্স এইচ কে এর মধ্যে চলে এসেছে। দেয়ারফোর দেয়ারফোর পি বিলংস টু এইচ কে ইমপ্লাই করছে পি ইনভার্স বিলংস টু এইচ। হয়ে গেল। তাহলে এখানে এটা ওখানে আরেকটা নাম্বারিং করে দিই, এটা 4 করে দিই, আগেরটা 3 করে দিই। আচ্ছা এটাকে আমি 3 করি, কারণ 1 2 আগে ওটা নাম্বারিং করা আছে এখানে, এখানে 3 করে দিলে ওটা 4 করে দিলাম। তাহলে হেন্স ফ্রম ফ্রম 3 and 4 কি বলতে পারি, এইচ কেটা সাবগ্রুপ অফ জি, এটাই প্রমাণ করতে বলেছিল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরেম। ঠিক আছে? বোঝা গেল এই পর্যন্ত? হ্যাঁ তাহলে এই থিওরেমটা হয়ে গেল আমাদের। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থিওরেম। আর পরে আমরা একটা ইম্পর্টেন্ট থিওরেম করাচ্ছি, যেটা তোমাদের আগের বছর পরীক্ষায় পড়েছে। ঠিক আছে? আগের বছর পরীক্ষায় পড়েছে মানে এই বছর দেবে না এরকম কোনো গ্যারেন্টি নেই, দিতেই পারে, কোশ্চেন অনেক রিপিট হয়, দিতেই পারে। মানে ইউনিয়নটা আগের দিন কি দেখাচ্ছিলাম, ইউনিয়নটা সাবগ্রুপ হতেও পারে নাও হতে পারে, কিন্তু কোন কন্ডিশন ইউনিয়নটা সাবগ্রুপ হবে সেটা এখানে প্রুভ করবে। এই ইউনিয়ন কেটা কখন সাবগ্রুপ হবে দেখো। আচ্ছা এটা না, সেটা বলার আগে এখানে আরো একটু কিছু জিনিস বলে দিই, দাঁড়াও এখানে বেশ কিছু জিনিস তো বলতে হবে। আহ, যেমন এখানে একটা নোট লিখে রাখো দেখি।
নোটটা কি বলছে, যদি জিটা কমিউটেটিভ গ্রুপ হয়, জি কমিউটেটিভ গ্রুপ, দেন যদি কমিউটেটিভ গ্রুপ হয় তাহলে আমরা কি বলতে পারি, এইচ কেটা সাবগ্রুপ অফ জি হয়ে যাবে। মানে যদি জিটা কমিউটেটিভ গ্রুপ হয় তাহলে এইচ কেটা সাবগ্রুপ অফ জি হয়ে যাবে। মানে এইচ কে এর ক্ষেত্রে তোমার এইচ কে ইকুয়ালস টু কে এইচ এরকম প্রমাণ করার কোনো দরকার নেই। কমিউটেটিভ হলে অটোমেটিক্যালি তুমি এইচ কেটাকে সাবগ্রুপ বলতে পারো, এইচ কে বা কে এইচ দুটোকেই তুমি সাবগ্রুপ বলতে পারো। বাট কমিউটেটিভ হওয়াটা নেসেসারি নয়, কিন্তু কমিউটেটিভ না হলেও এটা সাবগ্রুপ হয়ে যেতে পারে। বাট এখানে লিখে রাখো কমিউটেটিভিটি ইজ নট নেসেসারি, কারণ আমরা এটাকে প্রমাণ করে দেখালাম কমিউটেটিভ না হলেও কিন্তু ইকুয়ালিটিটা হোল্ড করতে পারে। কমিউটেটিভ হলে তো তোমার এইচ কেটা সাবগ্রুপ হবেই। এবার এই কমিউটেটিভটা নট নেসেসারি ফর দ্য ইকুয়ালিটি অফ এইচ, মানে মানে কি বোঝাচ্ছে দেখো, কমিউটেটিভ হলে সাবগ্রুপ হবে, সাবগ্রুপ হবে মানে কি এইচ কে ইকুয়ালস টু কে এইচ, কিন্তু এই কমিউটেটিভ ছাড়াও কিন্তু সমান হতে পারে। বাট কমিউটেটিভিটি of the not necessary is not necessary for equality h k equals to k, মানে h k equals to k হওয়ার জন্য যে কমিউটেটিভটা লাগবে সেরকম কোনো ব্যাপার নেই, না হলেও কমিউটেটিভ হতে পারে। আচ্ছা, এখানে আর একটা থিওরেম আছে যেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো এইটা এই পর্যন্ত তো বোঝা গেল, ইউনিয়নটা পরে আসছে, আগেটা থিওরেম এই রিলেটেড থিওরেম করে নি, ইউনিয়নটাই আছে। বোঝা যাচ্ছে, এটা কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ দেখো এটা নতুন থিওরেমে আসছে, নতুন থিওরেম ঠিক না, এই যে এইচ কে তে কতগুলো এলিমেন্ট থাকবে সেটা দেখার একটা আমরা নিয়ম এখানে থিওরেম করছি। দেখো কিভাবে, লেট, এটা এমনিতে ফর্মুলাটাও খুব ইম্পর্টেন্ট প্লাস থিওরেমটাও দিতে পারে, লেট এইচ অ্যান্ড কে বি ফাইনাইট finite subgroups of a group, finite subgroups of a group G, এটা সাবগ্রুপ বলেছে। দেন দেখো ফাইনাইট সাবগ্রুপ হলেই যে এইচ কেটা গ্রুপ হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এইচ কেটা তো সাবসেট তো হবে। দেন এইচ কে তে কতগুলো এলিমেন্ট থাকবে সেটা মড দিয়ে লেখা মানে কার্ডিনালিটি অফ এইচ কে, তাহলে কার্ডিনালিটি অফ এইচ কে কি হবে, অর্ডার অফ এইচ, এই যেহেতু সাবগ্রুপ বলেছে অর্ডার বার করতে পারবে, মানে গ্রুপ অর্ডার অফ কে বাই অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে। তার কারণ আচ্ছা, তাহলে পরে এখানে আর একটা এই থিওরেমটার একটা নোট আছে, এখানে আমরা কি বলেছি সাবগ্রুপ তো বলিনি, এলিমেন্টটা বলেছিলাম, এইচ কেটা মানে সাবসেট অফ জি বলেছিলাম। এবার এখানে নোটে যদি সাবগ্রুপ হয় তাহলে এটা কি জাস্ট অর্ডার বলে লিখে দেবো, আর কিছু না। ইফ ইফ এইচ কে happens
to be a subgroup of Z, then order of H কে এটা হয়ে যাবে, জাস্ট এটা একই থাকবে, অর্ডার শুধু লিখে দিচ্ছি, কারণ আমরা সেটের ক্ষেত্রে কার্ডিনালিটি দেখি, মড দিয়ে যেটাকে লিখি কার্ডিনালিটি, আর হচ্ছে তোমার গ্রুপ যখন হয়ে যাবে সেটাকে অর্ডার বলবো, একই ব্যাপার। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আসবো তোমার একটা থিওরেম বাকি ছিল আগের দিন, সেই থিওরেমটা বলে দিই। ইউনিয়ন যে থিওরেমটার কথা বলছিলাম সেটা লিখছি। মানে ইউনিয়নটা তো সবসময় সাবগ্রুপ হয় না, কিন্তু কখন ইউনিয়নটা সাবগ্রুপ হবে সেটা একটা থিওরেম ছিল। let decomposition be a group, decomposition একটা গ্রুপ, and each k are subgroups of decomposition. Of decomposition. Then each union k টা কখন সাবগ্রুপ হবে? From from subgroup of decomposition if and only either, এটা আগের বারে পরীক্ষায় দিয়েছিল, either H proper subset of K or K টা হচ্ছে প্রপার সাবসেট অফ H। এটা সাবসেট নয়, কিন্তু সাবসেট, কিন্তু প্রপার সাবসেট। প্রপার সাবসেট একটা এলিমেন্ট H থেকে তুলে K এর মধ্যে আছে এবং K এর মধ্যে বেশি এলিমেন্ট আছে, সেটাকে আমি এইভাবে দেখাচ্ছি, H মাইনাস K টা আর K মাইনাস H এর মধ্যে যে কোনো একটা এমটি হবে। বুঝতে পারলে? তাহলে আমি এটা ধরে নিই, আমাকে প্রথমে সাবগ্রুপ ধরে নিয়ে এটা প্রমাণ করতে হবে, এটা ধরে নিয়ে সাবগ্রুপ প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে ধরি গ্রুপ, গ্রুপটা কি বলছে, লেট, ধরে নিচ্ছি যে H ইউনিয়ন কে দিয়ে সাবগ্রুপ অফ জি, where এইটাকে সাবগ্রুপ দেওয়া আছে, বা ব্র্যাকেট লিখে গিভেন দ্যাট, আমাদের লাগবে, গিভেন দ্যাট দেওয়া আছে যে H and K are subgroup of G। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই সাবসেট অফ কি অথবা কে সাবসেট অফ এইচ। তাহলে এখানে আমি কি প্রমাণ, আমি যদি এটা প্রমাণ করে দিতে পারি যে আইদার এইচ মাইনাস কে এইচ অর কে মাইনাস এইচটা এমটি, যে কোনো একটা এমটি, তাহলে আমাদের এই প্রমাণটা হয়ে যাবে। তাহলে উই শ্যাল প্রুভ দ্যাট, আমরা কি প্রুভ করব, উই শ্যাল প্রুভ দ্যাট আইদার এইচ মাইনাস কে, আচ্ছা কেটা তোমাদের একটুখানি মানে মাইনাসটা আমরা সোজাসুজি মাইনাস দিতেই পারি, তোমাদের একটুখানি বাঁচিয়ে এটাও দেওয়া যায় অ্যাকচুয়ালি, এভাবে দিচ্ছি এইচ মাইনাস কে অর কে মাইনাস এইচ ইজ এমটি।
এইটা যদি আমি প্রমাণ করে দিতে পারি, আমি প্রমাণ করে দিতে পারবো এই সাবসেট অফ কি অথবা কে সাবসেট অফ এইচ, মানে প্রপার সাবসেট অফ এইচ। তাহলে দেখো এটা প্রমাণ করার জন্য আমি কন্ট্রাডিকশন দিয়ে করবো। প্রথমে ধরে নেব যে এটা তোমার দুটোই এমটি হচ্ছে না, দুটোই এমটি হয়ে যাচ্ছে, তারপরে নন এমটি হচ্ছে, সেখান থেকে প্রমাণ করছি। ইফ নট, মানে যে কোনো একটা এমটি বলেছিলাম, আইদার এটা অর এটা ইজ এমটি, তাহলে দুটোই নন এমটি ধরে নিচ্ছি। লেট, ইফ নট, লেট বোথ এইচ মাইনাস কে and k minus h be non-empty. Non-empty. আচ্ছা, নন এমটি ধরলাম মানে নিশ্চয়ই এলিমেন্ট থাকবে। ধরে নিলাম লেট a belongs to h minus k, দুটোই নট এমটি বলেছে, দুটোই এলিমেন্ট থাকবে, and b belongs to k minus h। দেখো a belongs to h আর h minus k মানে এটা h এর মধ্যে থাকবে, বাট এটা k এর মধ্যে থাকবে না। and b belongs to k minus h মানে b টা k এর মধ্যে থাকবে, but b does not belongs to h। বোঝা গেল? বলো একবার বোঝা হ্যাঁ যাচ্ছে কিনা। আচ্ছা, এটা h এর মধ্যে আছে, তার মানে এটা নিশ্চয়ই তোমার h ইউনিয়ন কে এর মধ্যে আছে। এ যদি h এর মধ্যে থাকে, ইউনিয়নের মধ্যে তো অবশ্যই থাকবে। হ্যাঁ since a belongs to h ইমপ্লাই করছে a belongs to h ইউনিয়ন k, and since b belongs to h ইমপ্লাই করছে b belongs to h ইউনিয়ন k। বোঝা গেল কিনা দেখো। হ্যাঁ আর এখানে আমাদের কি ধরা ছিল, এইচ ইউনিয়ন কেটা কি ধরা ছিল, সাবগ্রুপ অফ জি ধরা ছিল। তার মানে এ এইচ ইউনিয়ন কে এর মধ্যে আছে, খেয়াল করে দেখো, এ এইচ ইউনিয়ন কে এর মধ্যে আছে, বি আবার এইচ ইউনিয়ন কে এর মধ্যে আছে। আর এখানে ধরা আছে এইচ ইউনিয়ন কিটা সাবসেট। সিন্স এইচ ইউনিয়ন কে সাবসেট শুধু না, সাবগ্রুপ অফ জি, দেন যেহেতু সাবগ্রুপ বলা আছে, তাহলে কি হবে, দেন যেহেতু সাবগ্রুপ, তাহলে হচ্ছে এ কম্পোজ বিটা কার মধ্যে থাকবে, এইচ ইউনিয়ন এর মধ্যে থাকবে। বোঝা গেল? দেখো এখানে কোনো সমস্যা কিনা। এ না এইচ ইউনিয়ন কিউর মধ্যে যদি সাবগ্রুপ বলে কি, সাবগ্রুপটা কন্ডিশন, এ কম্পোজ বিটা এইচ ইউনিয়ন কে এর মধ্যে থাকবে। তাহলে এইচ ইউনিয়ন কে এর মধ্যে থাকবে কি, আইদার এইচ এর মধ্যে থাকবে, অথবা কে এর মধ্যে থাকবে, অথবা ইন্টারসেকশনের মধ্যে থাকবে। হ্যাঁ এইচ আর কে এর মধ্যে যে কোনো একটার মধ্যে তো অন্তত থাকবে। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট এ কম্পোজ বি ইজ এন এলিমেন্ট অফ অ্যাট লিস্ট ওয়ান অফ এইচ এন্ড কে। This implies that A compose B is an element of at least one of each and K। অন্তত একটার মধ্যে তো থাকবে। বাট দেখো এখানে আমি কন্ট্রাডিকশন কিভাবে প্রমাণ করছি দেখো। আচ্ছা, এটা কার মধ্যে ধরা ছিল, এটা ধরা ছিল তোমার এইচ এর মধ্যে, আর এ কম্পোজ বিটা এইচ ইউনিয়ন কে এর মধ্যে।
বা এ কম্পোজ বিটা এইচ এর মধ্যেও ধরা আছে। কি বলেছি, এ কম্পোজ বিটা এলিমেন্ট অফ অ্যাটলিস্ট ওয়ান অফ এইচ অ্যান্ড কে। আমি প্রথমে ধরছি লেট এ কম্পোজ বি বিলংস টু এইচ, সিন্স এ বিলংস টু এইচ যেটা আমি ধরা আছে, অ্যান্ড এ কম্পোজ বি বিলংস টু এইচ, এ কম্পোজ বি বিলংস টু এইচ। তাহলে এখানে দেখো দুটো এইচ এর মধ্যে আছে আর এইচটা সাবগ্রুপ বলা আছে, কি ইমপ্লাই করে এদের ইন্টারসেকশন মানে এদের কম্পোজিশনটা সেটাও থাকবে। আমি এইভাবে একটা কম্পোজিশন করছি, এটাও তাহলে এইচ হবে। তার কারণটা কি, সিন্স এইচ ইজ সাবগ্রুপ অফ জি। সাবগ্রুপ বলা আছে, এই কম্পোজিশনটাও ভেতরে থাকবে। এই কম্পোজিশনটা থেকে একদিকে নিয়ে আসলে এ ইনভার্স কম্পোজ এ কম্পোজ বি বিলংস টু এইচ। এ ইনভার্স এ করলে কত, আইডেন্টিটি, আইডেন্টিটি কম্পোজ বি ইকুয়ালস টু এইচ, মানে বেসিক্যালি বি বিলংস টু এইচ হচ্ছে। আচ্ছা, এটা একটা কন্ট্রাডিকশন হয়ে যাবে, কেন আমি বলে দিচ্ছি দেখো। এ ইনভার্স এ ইকুয়ালস টু আইডেন্টিটি এ কম্পোজ এ ইনভার্স। আচ্ছা, তার কারণটা দেখো, বি আমরা ধরেছিলাম এমন ভাবে দেখো, এ বিলংস টু এইচ, বি ডাজ নট বিলংস টু এইচ, আমি এখানে দেখিয়ে দিলাম যে বি বিলংস টু, তাহলে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আমি যদি ধরে নিই যে এ বিলংস টু এইচ, তাহলে আমাকে কন্ট্রাডিকশন, বি বিলংস টু এইচ, এটা একটা কন্ট্রাডিকশন, তার মানে এ নিশ্চয়ই এইচ এর মধ্যে থাকবে না, ওই চিজে কন্ট্রাডিকশন, ওই চিজে কন্ট্রাডিকশন। তাহলে কি বলতে পারো, এটা কন্ট্রাডিকশন। তাহলে দেয়ারফর এ কম্পোজ বি ডাজ নট বিলংস টু এইচ, এর মধ্যে থাকবে না। আচ্ছা, আমি ধরলাম লেট এ কম্পোজ বি বিলংস টু কে এর মধ্যে। শুনতে পাচ্ছ নাকি শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এ কম্পোজ বি বিলংস টু কে এর মধ্যে আছে, এটা ধরেও একটা কন্ট্রাডিকশন দেখাবো। তাহলে এ কে এর মধ্যে আছে, তাহলে সিন্স, তাহলে আমাকে কন্ট্রাডিকশন দেখাতে হবে বিটা কোথায় ছিল, বিটা কে এর মধ্যে ছিল, এন্ড আমি এখানে ধরে নিয়েছি এ কম্পোজ বিটা কে এর মধ্যে আছে। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করে, আমি এখানে এটা দেখাবো কে এর মধ্যে দেখিয়ে দেবো, তাহলে গন্ডগোল তৈরি করা হয়ে যাবে। তাহলে এ কম্পোজ বি ইনভার্স, এটা কে এর মধ্যে আছে কেন, কারণ হচ্ছে কে ইজ সাবগ্রুপ অফ কে ইজ সাবগ্রুপ অফ জি টাইপ। এখান থেকে কি ইমপ্লাই করছে, তাহলে এ কম্পোজ বি ইনভার্স, এটা কার মধ্যে আছে, কে এর মধ্যে আছে। এটা কি ইমপ্লাই করে, এ কম্পোজ আইডেন্টিটি, এটা কে এর মধ্যে আছে। কেন, ওরা জানি এটা ইকুয়ালস টু এ কম্পোজ এ ইনভার্স কম্পোজ এ। বুঝে যাচ্ছে? তার মানে এ বিলংস টু কি হয়ে গেল, কে হয়ে গেল, এ বিলংস টু কে হয়ে গেল। তাহলে এটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, কারণ এ দেখো আমরা ধরেছিলাম এ বিলংস টু এইচ অ্যান্ড এ ডাজ নট বিলংস টু কে, এটা ধরেই আমরা ক্যালকুলেশনটা গিয়েছিলাম। এখানে এটাও একটা কন্ট্রাডিকশন। তাহলে আমি যদি এটাকে এ কম্পোজ বিটাকে কে এর মধ্যেও ধরি, সেখানেও কন্ট্রাডিকশন আসছে, এখানে কে এর মধ্যে হবে না, এখানে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। therefore a compose b does not belongs to k, এটা h এর মধ্যেও নেই আবার k এর মধ্যেও নেই। তাহলে কি হবে, কিন্তু আমরা কি বলেছিলাম যে এ বি এর মধ্যে যে কোনো একটার মধ্যে থাকবে, কোথায় বলেছিলাম, এই যে এটাকে অ্যাকচুয়ালি পুরো ফ্যাক্টটাই কন্ট্রাডিক্ট করে যাচ্ছে কোথায়, এই যে এটাকে নাম্বার একটা নাম্বারিং করে রেখে দিই,
This implies that A compose B is an element of at least one of H and K. এই ফ্যাক্টটাকে কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। তার মানে কি আমাদের যা ধরেছিলাম এটা কন্ট্রাডিকশন আসছে, মানে ওগুলো সব ভুল ধরেছিলাম। দেয়ার হেন্স বলে এখানে দেয়ার ফোর দিয়ে লেখো বা শো যাই একটা লিখে দিই। So neither A compose B neither belongs to H, A compose B neither belongs to H nor belongs to K, and এটা কাকে কন্ট্রাডিক্ট করছে? কারণ আমরা বলেছিলাম যে A কম্পোজ বিটা হয় H এর মধ্যে থাকবে, অথবা H এবং K যে কোনো একটা মধ্যে থাকবেই থাকবে। দিস কন্ট্রাডিক্ট the fact into 2 নম্বরে যে ফ্যাক্টটা ছিল সেটা কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। তাহলে আমরা যে ওই অ্যাকচুয়ালি যেটা এটা এটা তাহলে এক্স্যাক্টলি কাকে কন্ট্রাডিক্ট করছে? এই যে এই ফ্যাক্টটাকে ওয়ান নাম দিয়েছিলাম না, নাম দিয়ে এই যে ইফ নট, এখানে যেটা ধরেছিলাম ইফ নট, এটাই তো আমি ধরেছিলাম, এটাই কন্ট্রাডিক্ট করে বেসিক্যালি। ইফ নট, এটা আমি কি বলেছিলাম? ইফ নট যে বোথ এইচ মাইনাস কে আর কে মাইনাস ইজ নন এমটি, এইটাকে আমি ওয়ান নাম দিয়ে দিলাম। তাহলে এই ফ্যাক্টটাই পুরো কন্ট্রাডিক্ট করে যাচ্ছে, কারণ আমরা এটা ভুলভাল ধরার জন্যই বাকি যা ধরছি সবই কন্ট্রাডিক্ট করছে, কারণ আমাদের এই ইউনিয়ন বিটা এইচ ইউনিয়ন কেটা সাবগ্রুপ ধরা ছিল, তাহলে সেই ফ্যাক্টটাকেই কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। Therefore, it follows that it follows that the assumption, আমরা ধরে নিয়েছিলাম যেটা assumption, যেটা if not দিয়ে ধরেছিলাম, assumption 1 is wrong. Therefore, each subset of K or K subset of, কারণ ওই অ্যাজাম্পশনটা আমরা এমন করেছিলাম যাতে সাবসেট হবে না, কিন্তু এখানে তো দেখছি তোমার আমরা যা ধরেছিলাম সেটা ভুল হয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই সাবসেট প্রপার সাবসেট হবে। এটা একটা পার্ট হলো, কনভার্সলি আর একটা পার্ট আছে, কনভার্সলি তো এক লাইনে হয়ে যাবে। কনভার্সলিটা দেখো, কনভার্সলি কি বলেছে? ইফ মানে তোমাকে এইচ ইউনিয়ন কেটা সাবসেট দেখাতে হবে। আচ্ছা, এটা কনভার্সলি ধরে নিতে হবে যে এইচ ইউনিয়ন কি কে, অথবা সরি এইচ বিলংস এই সাব প্রপার সাবসেট অফ কে অর কে প্রপার সাবসেট অফ এইচ। কনভার্সলি ডেট আইদার এইচ প্রপার সাবসেট অফ কে অর কে প্রপার সাবসেট অফ এইচ। ইফ এইচ যদি সাবসেট অফ আমি কে ধরি, এটাকে কি ইমপ্লাই করে? এইচ ইউনিয়ন কেটা কি হয়ে যাবে? বলো কি হবে এইচ ইউনিয়ন কেটা? এই যদি প্রপার সাবজেক্টে কে হয় তাহলে এইচ ইউনিয়ন কে কে হয়ে যাবে। কে হয়ে যাবে, আর কেটা আরে কি বলা আছে? কে, গ্রুপ বলা আছে। হ্যাঁ আর আরেকটা লিখে নি, ইফ কে প্রপার সাবসেট অফ এইচ হয়, এখান থেকে কি ইমপ্লাই করে? এইচ ইউনিয়ন কেটা কি হয়ে যাবে? কে এইচ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সিন্স আমরা জানি এইচ এখানে দেওয়াই আছে প্রথম থেকে, এইচ এন্ড কে আর সাবগ্রুপ অফ জি, দেন তোমার এইচ ইউনিয়ন কে is also subgroup of G. বুঝতে পারলে কিনা বলো? কারণ এইচ ইউনিয়ন কি একবার কে এর সঙ্গে সমান হচ্ছে, কেটা সাবগ্রুপ বলা আছে মানে এইচ ইউনিয়ন কেটা সাবগ্রুপ, আবার এইচ ইউনিয়ন কিটা একবার এইচ এর সঙ্গে সমান হচ্ছে, তাহলে
এইচ এর চোখে যদি সমান হয়, এইচটা সাবগ্রুপ আছে মানে এইচ ইউনিয়ন কে এটা সাবগ্রুপ হয়ে যাবে। বোঝা গেল? এইটা হচ্ছে তোমার আপাতত সাবগ্রুপে ম্যাক্সিমাম জিনিসপত্র আমাদের হয়ে গেল, সামান্য কিছু বাকি থাকবে সেগুলো আমরা পরে পড়বো। ঠিক আছে, এই পর্যন্ত আজকে থাক। তোমাদের সোমবারেরটা ক্লাসটা হবে না, সোমবারটা হবে না, আর বুধবারটাও মনে হয় হবে না, একদম হচ্ছে তোমার আবার শুক্রবারে। ঠিক আছে, চলো। হ্যালো, হ্যাঁ বলো বলো। বলছি স্যার আগের দিনের এটা নোটটা দেয়নি, আগের আগের দিনেরটা আগের দিনে আজকে কিসের দিয়ে দিবেন। কিসের নোটটা বলো তো? ওই যে সাব গ্রুপ সাবগ্রুপের নোট দিইনি, কি বলো? ঠিক আছে দিয়ে দিচ্ছি, না। খেয়াল নেই খেয়াল নেই, হ্যাঁ তুমি আগে সঙ্গে